সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব এনসিপিকে পেটাচ্ছে বিএনপি, খেলা কি শুরু হয়ে গেল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার, বড় প্রস্তুতির ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতা, বিএনপি সন্ত্রাসীদের রক্তক্ষয়ী রূপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বন্ধুত্বের পথে ইন্ডিয়া বাংলাদেশ, বিএনপি ক্ষমতায় আসতেই বড় ইঙ্গিত তারেক কবিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হুমকি চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির 2 নেতার পদ স্থগিত, 3 নেতাকে শোকজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিউজ প্রেজেন্টেশন। সার্জিজ আলম নাসির উদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে, 1 মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলন করে বিএনপিকেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করবে। সার্জিজ মনে হয় বুঝতে পারছে না, এই বিএনপি শুধু তাদের 1 মাঘেই পিটাবে না, তারা এখন 5-5টি মাঘ মাস পর্যন্ত এই এনসিপিকে পেটাবে। সবশেষে পেটাবে ভোরবেলা হাঁসের মাংসা খেতে যাওয়া আসিফ মাহমুদকে। 1 মাঘে শীত যায় না এই কথাটি এখন তাদের নিজেদের জন্যই খাটে। বিএনপি তো আপাতত 5-5টি মাঘ পার করবে এনসিপিকে পেটাতে পেটাতে। তাছাড়া এখনও তো সরকার গঠনই হয়নি। যদিও ইউনুস সাহেব চাইছিলেন যে এই ছাত্রদের দিয়ে ঝামেলার গল্প ফেঁদে যদি ক্ষমতার হস্তান্তর কিছুটা আটকানো যায়, কারণ নির্বাচনের পরদিনই প্রতিবেশী সব দেশ থেকে তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও ইউনুস সাহেবের 2 দিন অপেক্ষা করেছেন তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা দিতে। তিনি যখন দেখলেন জামাতের আমির শফিকুর রহমানও নিজেদের বিরোধী হিসেবে তুলে ধরে বিএনপির জয়কে মেনে নিচ্ছেন, তখন ইউনুস সাহেবে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে একরকম বাধ্য হয়েছেন। ফলে এরপর কোন রীতিনীতি মেনে হস্তান্তর হয় সেটি পরের বিষয়। কিন্তু এই ছাত্রনেতারা এতদিন ধরে যেখানে যা খুশি করে বেরিয়েছে, যে কোনো নেতার ঘর ভাঙা থেকে শুরু করে চাঁদাবাজি, এমনকি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলে এই হাসনাত এবং সার্জিজরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে চাঁদাবাজদের ছেড়ে দিতে বাধ্য করেছে। এখন আর সেই সুযোগ তো নাই, উল্টে তাদের ডাকে আর কেউ রাস্তায় আসছে না। ফলে তাদের এখন নিজেদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে। যদিও হাসনাত এই সব থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন ছুটি কাটানোর মুডে আছে। ফলে এনসিপির কর্মী সমর্থকদের বাঁচানোর দায়িত্ব এখন সার্জিজ আর আসিফের উপর এসেছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব অভিযোগ করেছেন, সারা দেশের বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। শুক্রবার 13 ফেব্রুয়ারি বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শোনোটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এদিকে আজ রাতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনও ফেসবুকে একই ধরনের অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, বিকাল থেকে হারাগাছে বিএনপি সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে, অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর করে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে। একদিকে বিএনপির বিরুদ্ধে নির্বাচনের ফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের উপর হামলা নির্যাতনের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দমনপীড়ন বন্ধ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের উপর হামলা, মারধর ও বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। দমনপীড়ন চলতে থাকলে আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, শুধু বিরোধী জোট নয়, বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণেও হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। মনে হচ্ছে দেশে যুদ্ধাবস্থা চলছে। এই সব দেখে বলতে হচ্ছে, আপনাদের কর্মফল এখন আপনাদের দিকেই ফিরে আসছে। বাংলাদেশে শেষ হয়ে গেল নির্বাচন। বিএনপি সরকার গঠন করতে চলেছে। তারা পেয়েছে 200-র বেশি আসন। দ্বিতীয় স্থানে জামাত। তারা সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে।
প্রথম প্রশ্ন, তদারকি সরকার নির্বাচন নিয়ে যে আশ্বাস দেশবাসীকে দিয়েছিলেন, অর্থাৎ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে, ভোটে কি তার প্রতিফলন দেখা গিয়েছে? ভোটে দেদার ছাপ্পার পাশাপাশি ব্যালট বাক্স লুট হয়েছে বোমাবাজি, শোনা গিয়েছে অস্ত্রের ঝনঝনানি, বুথের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তদারকি সরকার প্রধান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোট হবে অবাধ ও সুষ্ঠু। অবাধ ও সুষ্ঠুভাবে ছাপ্পা ভোট হয়েছে। হাসিনা এই ভোট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি রীতিমতো পরিসংখ্যান তুলে বলেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 14.96%। গড় হিসেবে প্রতি মিনিটে ভোট পড়েছে 9,997টি ভোট। পরের ব্রিফিংয়ে দুপুর 12টা পর্যন্ত মোট ভোটের হার জানানো হয় 32.88%। অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে 1 ঘণ্টার ব্যবধানে ভোট কাস্ট হয়েছে 17.92%, বা 2,28,80,350 জন। প্রতি মিনিটে গড়ে প্রায় 3,81,339টি ভোট কাস্ট হয়েছে। প্রথম 3.5 ঘণ্টার গড়ের তুলনায় এই হার কয়েক গুণ বেশি, যা অস্বাভাবিক। ভোটের আগে তো বটেই, ভোটের দিনও সেনাপ্রধান দেশবাসীকে নির্ভয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আর্জি জানান। আর ভোট পূর্ববর্তী এবং পরবর্তী পর্বে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় তার জন্য কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন। ভোটের দিন দেখা গেল ঠিক উল্টো। ভোট লুট থেকে শুরু করে অস্ত্রের ঝনঝনানি কিছুই বাদ যায়নি। ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত 3 জন প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে ককটেল বোমা বিস্ফোরণে 3 জন প্রাণ হারিয়েছেন। ঘটনায় আরও 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানকার বাসিন্দা জনৈক কালামের বাড়ি লক্ষ্য করে কে বা কারা বোমাবাজি করে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ির চাল উড়ে গিয়েছে, ধসে গিয়েছে বাড়ির দেওয়াল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সদর থানার ওসি নূর আলম। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ভোট চলাকালীন কুমিল্লার 14গ্রাম উপজেলায় জগন্নাথদিঘি ইউনিয়নের আদাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর 12টার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। আরও কয়েকটি জায়গা থেকে হামলার খবর এসেছে। তাই ভোটে হিংসাত্মক ঘটনা রুখতে পুলিশ প্রশাসন যেমন ব্যর্থ সেনাবাহিনী। এই পরিস্থিতিতে একটি গণমাধ্যমের দাবি অনুযায়ী দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ফোন করেন সেনাপ্রধান ওয়াকার। দাবি করা হয়, সেনাপ্রধানের পরপর 3 বার ফোন করেছিলেন। প্রথম 2 বার হাসিনা ফোন ধরেননি। তৃতীয়বার তার মুঠোফোন বেজে উঠলে বঙ্গবন্ধু কন্যা ফোনটি ধরেন। ফোনে হাসিনা ওয়াকারকে রীতিমতো ধমক দিয়েছেন বলে গণমাধ্যমে দাবি করা হয়। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ায় হাসিনা রীতিমতো ক্ষুব্ধ। তার উপর সেনাপ্রধান ওয়াকারের ভূমিকায় তার ক্ষোভ অনেকটাই বেড়েছে। এই হাসিনাই কিন্তু ওয়াকারকে সেনাপ্রধান পদে নিয়োগ করেন। অভিযোগ, সেনাপ্রধান পদের দাবিদার আরও অনেকে ছিলেন, কিন্তু ওয়াকার হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় তিনি সেনাবাহিনীর চালকের আসনে ওয়াকারকে নিয়োগের সিদ্ধান্ত নেন। প্রতিদানে তিনি হাসিনার সঙ্গে যে আচরণ করেছেন সেটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। আর বাংলাদেশে জাতীয় রাজনীতির হাওয়া মোরগের ঝুঁটি ঘুরে যাওয়ায় সেনাপ্রধান ওয়াকার বিপদের গন্ধ পাচ্ছেন। এদিকে ফলাফল প্রকাশের পরে ভোটকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক হারে সহিংসতার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির বিজয়ী প্রার্থীর সাথে জামায়াত কিংবা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। প্রাণঘাতী সহিংসতায় এ পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাটের এক শিশুসহ মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 1 জন করে মোট 3 জনের হতাহতের খবর পাওয়া গিয়েছে। এ পর্যন্ত দেশব্যাপী আহতের সংখ্যা 102 জন। তথ্যসূত্র, নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ নিহত 2, আহত 102। যুগান্তর। নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাট 2 আসনে কচুয়া উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক ওসমান সর্দার 29 নামে একজন সংঘর্ষে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা 11:30টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত ওসমান সর্দার 29 সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান সর্দারসহ অন্তত 10 জন আহত হন। তথ্যসূত্র, বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত। প্রথম আলো। নির্বাচনী দ্বন্দ্বের জের ধরে ফলাফল ঘোষণার একদিন পর মুন্সিগঞ্জ 3 আসনের সদর উপজেলার চর আবদুল্লা গ্রামে জসিমউদ্দিন 30 নামের ফুটবল প্রতীক সমর্থক এক যুবককে পিটিয়ে হত্যা করে বিএনপি সমর্থকেরা। 13 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ধানের শীষের সমর্থকদের হামলায় জসিম ছাড়াও তার বড় ভাই মশিউর নায়েব ও পিতা মাফিক নায়েব গুরুতর আহত হন। সহিংসতায় আরও অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তথ্যসূত্র, মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত। সময় টিভি। নির্বাচনের পরেই আধিপত্য বিস্তার ও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার 27 এলাকায়। জানা যায়, টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা বেলালের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রসহ পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং উপস্থিত যুবদল নেতৃকর্মীদের ব্যাপক মারধর করে। এতে কয়েকজন গুরুতর আহত হন। তথ্যসূত্র, টঙ্গীতে বিএনপির 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ। দৈনিক সংগ্রাম।
বিএনপিকে সমর্থন না করায় গাজীপুরের কাপাসিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপালের বাড়িতে ঢুকে হামলা করে বিএনপি নেতৃকর্মীরা। ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী বলেন, ১৩ ফেব্রুয়ারি রাত 11:30টায় তোফাজ্জল নামক এক বিএনপি নেতার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ নিয়ে বাড়িতে হামলা করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। তথ্যসূত্র যমুনা টেলিভিশন। নির্বাচন পরবর্তী সহিংসতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদাহ গ্রামে ইউনিয়ন জামায়াতের আমিরসহ অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে গুরুতর আহত নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি আশাফ সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানা যায়, ভোট দেওয়াকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কর্মীরা এবং এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তথ্যসূত্র নাটোরে বিএনপি জামাত সংঘর্ষ, গুলি, আহত ৭, যায় দিন। এদিকে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন, আর সেই আবহেই নাদিল্লির সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার বার্তা দিল বিএনপি শিবির। ক্ষমতার পালাবদলের পর দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সমীকরণ নতুন পথে এগোতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। বিএনপি নেতৃত্বের মতে বর্তমান পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের উচিত পারস্পরিক স্বার্থে সহযোগিতার ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা। সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নতুন রাজনৈতিক পরিস্থিতি মেনে নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন করা প্রয়োজন। গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি ২/৩ বেশি আসন পেয়েছে। ২০২৪ সালের অগাস্ট আন্দোলনের পর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। হুমায়ুন কবিরের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কার্যকলাপে যেন ভারতের ভূমিকা না থাকে সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সেই শর্ত পূরণ হলেই ফের স্বাভাবিক কূটনৈতিক সহযোগিতা শুরু হতে পারে। বলেন, আমরা প্রতিবেশী, পরস্পরের বেনিফিটের কথা ভেবে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ হয়েছে বলে জানান কবির। সেই সময় তারেক রহমানকে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে আপাতত দেশের অর্থনৈতিক স্থিতি ও উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও এদিন মন্তব্য করেন কবির। তার দাবি, অগাস্ট উত্থানের সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সংখ্যালঘুদের ওপর তেমন কোনো বড় আক্রমণের ঘটনা ঘটেনি। এটাই বাংলাদেশের সামাজিক সম্প্রীতির প্রমাণ, যদিও এই বিষয়ে এর আগে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সন্ত্রাসবাদ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন কবির। গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানান। বিএনপি সূত্রে খবর, আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি সংসদীয় আসনে ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে ২ নেতার সব দলীয় পদ স্থগিত এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সোমবার ১৬ ফেব্রুয়ারি ভোর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক ৫টি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পদ স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল ও বেলকুচি পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির ৩ নেতাকে শোকজ করা হয়েছে। ওই চিঠি দুটিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ প্রদান করা হল। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন জেলা শহরের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল ও সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ।